র্যাফেল তো দূরের কথা, র্যাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। এই মুহূর্তে ইসরায়েলের পর ভারতই পৃথিবীর একমাত্র দেশ যার প্রতিবেশী কোনো দেশের সাথে সুসম্পর্ক নেই। সমুদ্র সীমান্তে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, আর স্থল সীমান্তে মিয়ানমার, চীন, ভুটান, নেপাল, পাকিস্তান, সর্বশেষ বাংলাদেশের সাথে ভারতের বিরোধ। অথচ বাংলাদেশের সাথে ভারতের ছিল মধুর সম্পর্ক। বাংলাদেশ ছিল ভারতের জন্য সোনার ডিম পাড়া হাঁস। আজ সেই বাংলাদেশের বিরুদ্ধেই কেন কথা বলছেন ভারতীয় রাজনীতিবিদরা? কেন বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক খবর প্রচার করছে ভারতীয় মিডিয়া? সত্যিই কি বেজে উঠবে বাংলাদেশ ভারত যুদ্ধের তামামা? শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ছিল ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। গত কয়েক বছরে হিন্দুত্ববাদের উত্থানে দক্ষিণ এশিয়ায় একদম একা হয়ে পড়েছিল ভারত। সীমান্তের চারপাশে সবাই তার বিরুদ্ধে। পাকিস্তান, চীন, মিয়ানমার, কেউ তার বন্ধু নয়। পাকিস্তান আর চীন তো শত্রু রাষ্ট্র। নানা ইস্যুতে চীন আর পাকিস্তানের সাথে কয়েকবার যুদ্ধ হয়েছে। ছোট রাষ্ট্র নেপাল, ভুটান, শ্রীলঙ্কায় হারিয়েছে তার কর্তৃত্ব। একমাত্র বাংলাদেশই ছিল ভারতের কলের পুতুল। সেই বাংলাদেশেও যদি তার দাম না থাকে, তাহলে দাদাগিরি ফলাবে কোথায়? একটা অবৈধ সরকারকে ক্ষমতায় রেখে তার নিজস্ব জাতীয় স্বার্থ চরিতার্থ করা, এই প্রক্রিয়ায় আমরা দেখি যখন ছাত্রদের নেতৃত্বে রেভলিউশন গেল, তখন ভারতের আচরণগত বাস্তবতা এক অভূতপূর্ব চিত্র প্রদর্শন করলো বাংলাদেশের মানুষের মানসপটে। এবং এটা চিন্তাই করা যায় না যে ভারত কি ধরনের একটা প্রোপাগ্যান্ডা ড্রাইভ শুরু করলো। ভারত এই বর্তমান সরকার ও প্রফেসর ইউনূসকে মৌলবাদী বলে আখ্যায়িত করলো, এবং ভারত এটাকে ভারত সরকার এটাকে একটা এমন আখ্যায়িত করলো যে অ্যাজ ইফ হাসিনার গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে এখানে একটা অবৈধ ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। ভারত কিন্তু একবারও তাকিয়ে দেখলো না যে বিশ্বের কোনো দেশই তার এই অবস্থানকে সমর্থন করেনি। পশ্চিমা বিশ্ব ভারতের এই অবস্থানকে নীরবে প্রত্যাখ্যান করলো। এমনকি ভারতের আশেপাশের প্রতিবেশীরা পর্যন্ত ভারতের এই আচরণকে চরম বিস্ময়ের দৃষ্টিতে দেখলো। বাংলাদেশের মানুষ এক চরম হতাশা ও বিস্ময়ে এটা আবিষ্কার করলো যে ভারতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে কোনো উপায় হোক একটা দুর্বল সরকারের মাধ্যমে বাংলাদেশের সীমান্তকে পরিবর্তন করা। এবং যখন বারবার ভারতীয় বিশেষজ্ঞরা দাবি করলো যে তাদেরকে যে কোনো মূল্যে সামরিক প্রয়োজনে, ভারতের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের প্রয়োজনে ভারতের যে শিলিগুড়ি করিডোর সেটাকে বৃদ্ধি করতে হবে, এবং এমনকি বৃদ্ধি করার পরিকল্পনাও বিভিন্ন সমরবিদ ও অবসরপ্রাপ্ত কূটনীতিকরা বিভিন্ন আলোচনার মাধ্যমে তুলে ধরলো। যেমন তারা বলল যে প্রায় ৮০ কিলোমিটার ব্যাপী যে উত্তরবঙ্গের যে শিলিগুড়ি করিডোরকে বৃদ্ধি করার যে প্রচেষ্টায় যে পুরা রংপুর ডিভিশনটাকে কাট অফ করা যায়। তারা এমন কথাও বলল যে ভারতের পদাতিক বাহিনী, এমনকি যে আর্মার্ড বা সাজোয়া বাহিনী মিলে দুই প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গ ও মেঘালয় প্রান্ত থেকে যদি ৪০ কিলোমিটার বাংলাদেশের এই সমতল ভূমিতে এগিয়ে যায়, যেখানে কোনো পর্বত নাই, নদী নাই, শুধুমাত্র সমতল, খুবই সহজে ভারতের এই যে সাজোয়া ও পদাতিক বাহিনী ৪০ কিলোমিটার করে ২ ঘন্টার মধ্যেই বাংলাদেশের উত্তর প্রান্ত কেটে ফেলতে পারে। হঠাৎ করে ভারতের যুদ্ধংদেহী মনোভাবের একটি বড় কারণ ৬০ বছর ধরে পড়ে থাকা লালমনিরহাট এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি পুনর্নির্মাণ করার উদ্যোগ। ব্রিটিশ আমলের এই বিমান ঘাঁটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিমান ঘাঁটিকে সম্প্রসারণ ও আধুনিকীকরণের প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে চীন।
যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু এই গুঞ্জনেই ভারতের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কারণ এই বিমান ঘাঁটি থেকে ভারত সীমান্তের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এর একটু দূরেই ভারতের শিলিগুড়ি করিডোর, যার আরেক নাম চিকেন নেক। এই সরু অংশ দিয়ে ভারত তার 7 সিস্টার্সের সাথে যোগাযোগ রাখে। আবার এই চিকেন নেকের খুব কাছেই ভারতের চিরশত্রু চীন। এই সীমান্তে সেনা মোতায়েন সহ যুদ্ধের পরীক্ষা খনন নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা লেগেই থাকে। এই সংকটের সময় বাংলাদেশ যদি লালমনিরহাটে বিমান ঘাঁটি করে এবং তা যদি হয় চীনের অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায়, তাহলে 7 সিস্টার ভারতের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আগরতলা বিমান ঘাঁটি সেটা বাংলাদেশের সীমান্ত ছুঁয়ে গিয়েছে এবং ভারত তখন আবার বাংলাদেশকে জানিয়েছে ব্যাপারটা, তা অনুরোধ জানিয়েছে যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে তারা রানওয়ে করছে। এখন আমরা কিন্তু এই আওয়ামী লীগ সরকার কিন্তু তাতে কোনো আপত্তি করে নাই। সুতরাং বাংলাদেশের নিরাপত্তা যে এখানে বিঘ্নিত হতে পারে একই যুক্তিতে, সেটা কিন্তু ভারত মোটেও বিবেচনায় নিচ্ছে না। ভারতের সীমান্ত থেকে ওই প্রস্তাবিত যে লালমনিরহাট প্রায় শোনা গিয়েছে যে 12 থেকে 15 কিলোমিটার দূরত্বে, কিন্তু বাংলাদেশে এই ধরনের যে বিমান ঘাঁটি বলা হয়েছে এটা বিশাল আকারের হবে, সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। প্রথমে শোনা গিয়েছিল যে হয়তোবা এটা হাতে নেওয়া হবে। এখন শুনতে পেলাম যে বাংলাদেশের বিশেষজ্ঞরা এটাও বলছে যে, অনেকে আবার বলছেন সুবিশাল ভারতবর্ষের হুমকি ধামকি বাংলাদেশের মতো পুচকে দেশ পাত্তা দিচ্ছে না। এটি কোনোভাবেই মানতে পারছে না ভারত। ভারত রাষ্ট্রের ইগো হার্ট হচ্ছে। তাকে অ্যাপ্রোচ করেছে যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার ব্যাপারে ভারত তার সর্বাত্মক শক্তি প্রয়োগ করবে। এই সুযোগটা আওয়ামী লীগ এটা নিতে চেয়েছে শেখ হাসিনার একটা অত্যন্ত যে অস্বাভাবিক গণতন্ত্রের যে মূল শক্তি, যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, বাংলাদেশের যে সংবিধান সেটা বাধ্য করবে যে কোনো শাসক গোষ্ঠীকে যে সেই সংবিধান মেনে বৈধভাবে ক্ষমতায় থাকবে। কিন্তু শেখ হাসিনার এই আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ভারতের কাছে এই ধরনের অনুরোধ জানালো, ভারতের এই মতাদর্শগত সরকার তার অখণ্ড ভারতের মতাদর্শ চিন্তাধারার প্রেক্ষিতে হাসিনার এই যে অনুরোধ মেনে নিল। এটাই কিন্তু মূল সমস্যা। ভারত যদি তখন আওয়ামী লীগের এই যে অনুরোধ বা দাবি যে এককভাবে আওয়ামী লীগকেই ক্ষমতায় থাকার সুযোগ করে দিতে হবে এবং ভারত আওয়ামী লীগের যে অকৃত্রিম সমর্থন বিজেপির প্রতি, সেখানে সে ভারতের জাতীয় স্বার্থকে সম্পূর্ণভাবে মেনে নিবে। এবং এই প্রক্রিয়াটা কিন্তু আমরা আগে অতখানি দেখিনি গত 2 টার্মে, কিন্তু আমরা গত 5 বছরে স্পেশালি 2018-র পর থেকে প্রকটভাবে ভারত আওয়ামী লীগকে একটা তার নিয়ন্ত্রিত সরকারে পরিণত করে তার কাছ থেকে সর্বাত্মকভাবে দাবি আদায় করে নিতে প্রক্রিয়া শুরু করলো। গত 50 বছরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় আছে ভারতীয় অর্থনীতি। শেখ হাসিনার পতনের পর ভারতের রিজার্ভ কমেছে $50 বিলিয়ন বেশি। যে শ্রীলঙ্কাকে নিয়ে হাসাহাসি করেছে ভারত, সেই শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। উল্টো ভারতের অবস্থা শ্রীলঙ্কা হতে চলেছে। সোনার ডিম পাড়া হাঁস বাংলাদেশ হাতছাড়া হলে মুখ থুবড়ে পড়বে ভারতের অর্থনীতি। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ায় এরই মধ্যে পশ্চিমবঙ্গের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। দোকানপাট, মার্কেট, হাসপাতাল বন্ধ হওয়ার উপক্রম। শুধু পশ্চিম বাংলা নয়, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা দাঁড়িয়ে আছে বাংলাদেশের রোগীদের ওপর। বাংলাদেশের রোগী না পেয়ে ভারত নিজেই এখন মুমূর্ষু হয়ে পড়েছে। কিছুদিন আগে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে,
যদি উপদেষ্টার কথা সঠিক হয় এবং এই ভারতীয়দের যদি ভারতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে ভারতীয় অর্থনীতির জন্য হবে অশনি সংকেত। প্রতি বছর বাংলাদেশ থেকে $11 বিলিয়ন রেমিটেন্স পেত ভারত। ভারতের সবচেয়ে বেশি রেমিটেন্স আহরিত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। ভারতের অর্থনীতি স্বাভাবিক রাখতে যে কোনোভাবে বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে ভারতকে। যে একেবারে প্রথম থেকেই ভারতের যে এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিজেপি, তার পেছনে যে মতাদর্শগত চালিকা শক্তি সেটা হচ্ছে আরএসএস, এবং আরএসএস এর যে অত্যন্ত কট্টরপন্থী মতাদর্শগত ধারণা, সেখানে সে আখান্ড ভারতের ধারণায় ওপেনলি বিশ্বাস করে। এবং আমরা দেখেছি যে আরএসএস সরাসরি বিজেপিকে জানিয়ে দিয়েছে যে এই মতাদর্শগত ধারণা দিয়েই যেন ভারত তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে। বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক কার্ডের ওপর ভর করে মহারাষ্ট্র প্রাদেশিক নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে বিজেপি। তাই অনেকে বলছেন বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর সাম্প্রদায়িক বিজেপির শাপে বর হয়েছে। ক্রমাগত বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক কার্ড খেলে ভারতের জনগণকে বিভ্রান্ত করতে পারছে। মোদির এই কাজের সহযোগী গদি মিডিয়া, বেকারত্ব, অর্থনীতি সংকট, কৃষকের আত্মহত্যা সবকিছু ছাপিয়ে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যস্ত। বিজেপির এই রাজনৈতিক চাল বুঝতে পেরেছে বিজেপির চিরশত্রু কংগ্রেস এবং তৃণমূলও। পশ্চিমবঙ্গের মুসলিম প্রেমী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে মোকাবিলা করতে হিন্দু প্রেমে আকুল হয়ে পড়েছেন। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বাঁচাতে জাতিসংঘের কাছে শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করছেন। ওদিকে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যালঘুদের বাঁচানোর আহ্বান জানিয়েছেন। এই সব কিছুই ক্ষমতায় যাওয়ার ও ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল। पहला मुद्दा ये है कि बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ, जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए। बांग्लादेश की सरकार के साथ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। ভারতকে হটিয়ে চীনের বলয়ে প্রবেশ করছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের লাভ ক্ষতি কতটা, এর চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতের নিরাপত্তা। চীনের পাশাপাশি পাকিস্তানও বাংলাদেশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আর বাংলাদেশে যদি কোনো ডানপন্থী দল ক্ষমতায় আসে তাহলে তাদের সাথে আঞ্চলিক জোট করবে পাকিস্তান। তখন পূর্ব পশ্চিমে কোণঠাসা হয়ে পড়বে ভারত। হয়তো এসব কারণেই শেখ হাসিনাকে আবার চায় ভারত, কেননা শেখ হাসিনার 15 বছরে ভারত পেয়েছে লিখিত অলিখিত অনেক সুবিধা। ভারতের সহযোগিতায় শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে অনেকে তাই ভারতীয় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।